This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। বিকেল ৫টায় ৫ কথা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। সবার প্রথমেই নজর রাখতে হবে শ্রীরামপুরের দিকে, কারণ সেখানে দিনে দুপুরে একেবারে প্রকাশ্যে দুষ্কৃতীদের তাণ্ডব দেখলাম। মুখে গামছা বেঁধে হুগলি জেলা পরিষদের তৃণমূল সদস্যের বাড়িতে হামলা চালানো হলো। কিন্তু এরা কারা? শ্রীরামপুর বিবির বের এলাকায় বাঁশ লাঠি নিয়ে হুগলির জেলা পরিষদ সদস্য প্রিয়াঙ্কা দের বাড়িতে চড়াও এক দল দুষ্কৃতী। বাড়ি লক্ষ্য করে থানির ছোড়া হলো, সিসি ক্যামেরা ভেঙে দেওয়া হলো, গেট ভেঙে ভিতরে ঢুকে গাড়িতে ভাঙচুর চলল। সাম্প্রতিক সময়ে একটি ফেসবুক পোস্ট যেটা তার স্বামীকে ঘিরে এবং শ্রীরামপুরের বিধায়ক তথা মন্ত্রী ভাস্কর ভট্টাচার্যকে জড়িয়ে একটি ফেসবুক পোস্ট করা হয় একটি ফেক প্রোফাইল থেকে, এবং সেই প্রোফাইলের যে পোস্ট, সেই পোস্টের ভিত্তিতে কিন্তু ইতিমধ্যেই শ্রীরামপুর থানা তৃণমূলেরই এক সদস্য, পঞ্চায়েত সদস্য, তাকে কিন্তু গ্রেফতার করেছে। এবং তারপরে কিন্তু এই যে প্রিয়াঙ্কা দে, তিনি ভাস্কর ভট্টাচার্য তার প্রশংসা করেন, এবং দেখা যাচ্ছে যে তারপরেই কিন্তু এই যে তার বাড়ির ওপরে আজ সকাল দুপুরবেলা তার বাড়ির ওপরে হামলা হয়। এই যে গেট, সেই গেট ভেঙে কিন্তু বেশ কয়েকজন দুষ্কৃতী তারা মুখ ঢেকে আসেন, এবং এই যে সিসি ক্যামেরা রয়েছে, তার সঙ্গে সঙ্গে লাইট রয়েছে, এবং এর পাশাপাশি এই যে গোটা এলাকা, সেই এলাকায় কিন্তু এই যে যা আসবাবপত্র রয়েছে, সেই আসবাবপত্র কিন্তু ভাঙচুর করা হয়। এবং এর পাশাপাশি তার যে ঘর অর্থাৎ তার যে জায়গা রয়েছে, যে সেখানে গাড়ি রাখা ছিল, বেশ কিছু গাড়ি, সেগুলো ভাঙচুর করা হয়েছে। সেটা আমি দেখানোর চেষ্টা করব। এই যে গাড়ি, সেই গাড়ির উপরে থান ইট দিয়ে একেবারে মারা হয়েছে, পুরো কাঁচ ভেঙে গিয়েছে পরপর। এবং তারা কেন বা মুখ ঢেকে এসেছিল, কারা ছিল, তো সব দিকটাই কিন্তু খতিয়ে দেখছে শ্রীরামপুর থানার পুলিশ। এবং তার পাশাপাশি বলবো যে যারা এখানে কাজ করছিলেন তারা কিন্তু আতঙ্কে রয়েছেন, তারা ভয়ে রয়েছেন। তারা এখানে কাজ করছিলেন যারা, তারা বললেন যে যারা দুষ্কৃতীরা এসেছিল এই যে দিনে দুপুরে হামলা, সেই দুষ্কৃতীরা কিন্তু তারা একবারে গালিগালাজ করতে করতে ভিতরে আসে, এবং ভিতরে যা ছিল একেবারে তছনছ করে দিয়ে চলে যায়। শ্রীরামপুর থেকে ক্যামেরায় প্রীতম সাধুকার সঙ্গে আশিক ইনসান, টিভি9 বাংলা। দুদিন আগে প্রিয়াঙ্কার অভিযোগের ভিত্তিতে রাজ্যধরপুরের এক পঞ্চায়েত সদস্য গ্রেপ্তার হন, আর সেই রোষেই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। কয়েকজনকে আটক করেছে পুলিশ। ভাঙচুর করলে কেন? ছিলেন না, দেখা যাচ্ছে সিসিটিভিতে। ভাঙচুর করলে কেন? ভাঙচুর করলে কেন? সিসিটিভিতে দেখা যাচ্ছে। ভাঙচুর করলে কেন? সিসিটিভি ফুটেজে তো দেখবে, আমাদের ছবিটা দেখতে পারবে। বিনা কারণে আমাদেরকে নিয়ে যাচ্ছে, আমরা কিছু জানি না, বিনা কারণে নিয়ে যাচ্ছে। কি করতে গেছিল ওখানে? যদি প্রমাণ না থাকে ছেড়ে দেবো। দাদা চলুন তাহলে প্রমাণ করান। তো দাঁড়াও, তুমি অত এখানে রাস্তা দাঁড়িয়ে এত হচ্ছে কেন? আমি কোথায় কি হচ্ছে? চলুন। উত্তেজিত হবে না। আমি পালাবো না। ঠিক আছে, তোকে পালাতে দেবো না। পালাবো না। না, আমি তোকে ছাড়তে পারবো না। এখানে গাড়ি ঠিক করবো। হ্যাঁ, গাড়ি ঠিক করবো। 5 দিন যাবো না, থানায় না। প্রমাণ পেলে তোমাকে বলতে পারবো। আচ্ছা, তাহলে করবে, একদম উত্তেজিত হবে না। ঠিক আছে। আর কিছু বলতে গালাগালি গালি দিচ্ছিল, এইসব করছিল, আমাদের কিছু বলেনি। না না, আমাদের গায়ে কিছু না। ওই মোটামুটি 20-25 জন হবে। আমরা 2 জন কাজ করছিলাম, একটা মেসেজ একটা। কি ছিল ভেতরে? ভিতরে কি ভাঙচুর করেছে? ভাঙচুর করছে, ক্যামেরা, গাড়ি ফাড়ি এসব ভাঙচুর।
কি ঢাকা ছিল? সব মুখ রুমাল বাঁধা ছিল। মানে কেউ এলাকার নাকি বাইরে থেকে এসেছে কি জানেন? বলতে পারবো না, মুখ বাঁধা ছিল তো। এটা কি ভাঙচুর করে গেছে সব? কেন করলো বলে মনে হচ্ছে? আমি জানি না তো। কিছু বলছিল যখন এসছে ভাঙচুর করছিল? না, মানে এই প্রিয়াঙ্কাদির বাড়িতে আগে কি এরকম কিছু হয়েছে না? কোনো গন্ডগোল? ওই যখন পার্টি হেরেছিল তখন আরেকবার এসছিল। শাসনে বাড়িতে ঢুকে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি নাবালিকা। অভিযোগ পাওয়া মাত্রই অ্যাকশন পুলিশের। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। এদিকে নাবালিকার পরিবারের সঙ্গে বিজেপি কর্মীদের দেখা করতে দেওয়া হয়নি বলেও অভিযোগ। হাসপাতালে যান কামদুনির প্রতিবাদী মুখ টুম্পা কয়াল। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। মেয়ে ওখানে মানে দেখছিল মোবাইল, আর আমার যে বাপের বন্ধুরা আসে উনি এসে ঘরের মধ্যে গিয়ে মেয়ের সাথে জবরদস্তি, ওই ছোটো বাচ্চা মেয়ের মুখ চেপে ধরেছে, মেয়ের এরকম হুমকি দিয়েছে যে বলবি না কার সাথে, তো খাবার দেবো না, তোর মারবো, এরকম হুমকি দিয়ে ভয় পেয়ে। মানে আপনার মেয়েকে রেপ করেছে? না, এ করতে পারিনি, কিন্তু জবরদস্তি করেছিল। মানে শিলধানি করেছে? হ্যাঁ। একটি ছোট্ট বাচ্চা যে এখনো পৃথিবীর কিছুই দেখেনি, তার সঙ্গে জঘন্যতম অপরাধ করেছে, এবং আমরা চাইছি যে সেই অপরাধীকে দৃষ্টান্তমূলক থেকে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক। সকালবেলা বাড়িতে গিয়েছিলাম ওনাদেরকে সহযোগিতা করার জন্য, এবং আমি বর্তমানে বিজেপির কার্যকর্তা বারাসাত মণ্ডলের ব্লকের, কিন্তু ওরা ধামা চাওয়া দেওয়ার জন্যই তৈরি, কিন্তু এলাকাবাসী সবই বাচ্চা মেয়েটির পক্ষে, যাতে ওকে দৃষ্টান্তমূলক সাজা হয় সেটা আমাদের তরফ থেকে আমরা অবশ্যই চেষ্টা করছি, আমাদের দলের তরফ থেকে। বারুইপুরে প্রসঙ্গ টেনে এবার খড়গপুরেও এনকাউন্টার হুঁশিয়ারি পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। তার বার্তা, গুন্ডা মাফিয়ার বিরুদ্ধে কঠোর হতে হবে পুলিশকে, প্রয়োজনে খড়গপুরেও এনকাউন্টার হবে। কি বলেছেন তিনি, শুনুন। তারা করে করে ধরছে, পাতা করে দেখবে, কাউকে ছাড়া হবে না। আর যদি দরকার হয় এনকাউন্টার হবে, বারুইপুরে যেমন হয়েছে পালাতে গিয়ে। সেটা আমি পরিষ্কার বলে দিচ্ছি, খড়গপুরের মানুষ শান্তিতে থাকতে চান, তাই বিজেপিকে জিতিয়েছেন, বিজেপি সরকার হয়েছে। আমরা প্রথম মানুষকে শান্তি দিতে চাই। তারা নিজের মতো করে কম্মা খাবেন, কেউ যেন তাদেরকে কোনো ভয় না দেখা, অত্যাচার না করে। এই থ্রেট কালচার, এটা আমরা বন্ধ করতেছি। পুলিশকে আমি বলে দিয়েছি যে পুলিশ যেন পুলিশের মতো দেখায়, পুলিশ কোনো পার্টির ক্যাডার হয়ে বা গুন্ডার মতো মাফিয়ার মতো ব্যবহার করবে, এটা আমরা কিছুতে বরদাস্ত করবো না। আর এই ধরনের কোনো কমপ্লেন হলে সেটাও আমাদের জানাবেন, তার সমাধান আমরা করব। খড়গপুরে আশপাশের থেকে এসে, অন্য রাজ্যের থেকে এসে ডাকাত গুন্ডা বদমাশ সেদিন দাপিয়ে বেরিয়েছে, পুলিশ সব জানার পরেও কিছু করেনি। এবার কিন্তু পুলিশ তার কাজ শুরু করেছে। অনেকে হয়তো কমপ্লেন করছে পুলিশ বাড়াবাড়ি করছে, পুলিশ একটু বাড়াবাড়ি করুক। গুন্ডা মাফিয়াদের বাড়াবাড়ি চাইতে পুলিশের বাড়াবাড়ি একটু ভালো, তাহলে বাকি শান্ত থাকে। আইনে তো এনকাউন্টার করার কথা কি বলা আছে? এবার যদি সব ক্ষেত্রেই যদি গুন্ডা কাদের, যারা ওনাদের বিরোধিতা করবেন তারাই কি গুন্ডা? গুন্ডা মানে বিজেপির যে গুপ্তবার আছে যে মারলো সেই গুন্ডা নয়, বিজেপি যারা তোলাবাজি করছে তারা গুন্ডা নয়, বা বিজেপি হয়ে যারা অত্যাচার করছে তারা গুন্ডা নয়, বা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যারা আগুন ধরালো তারা গুন্ডা নয়। গুন্ডা হলেই উনি বলছেন যে এনকাউন্টার করে মেরে দিতে হবে। এনকাউন্টার করে তাহলে তো আদালতেরই তো কোনো প্রশ্ন থাকে না। আমাদের দেশের আদালত তো বিচার করে কোনটা সঠিক কোনটা বেঠিক, তার সাথে তো আইন বলে কিছু জিনিস আছে। তো আইনের বিচার না করে উনি যদি মনে করেন এটা যদি বিজেপির হয়, নীতি হয়, তাহলে এই এনকাউন্টারকে মানুষ গ্রহণ করবে বলে আমার মনে হয় না। এই বাংলায় ঘুরছেটা কি? সবাই ট্রিগার ফ্রি হওয়ার চেষ্টা করছে, কে কার ট্রিগার টানবে। এখন তো বিজেপির মধ্যে মারামারি লেগেছে এলাকা দখল নিয়ে, তো সেখানে পুলিশ কাকে ট্রিগার দাপবে? পুলিশ ট্রিগার দাপাতে গেলে তো এখন বিজেপির লোকদের বিপদ হয়ে যাবে। আর এই ট্রিগার হ্যাপি প্রশাসন করবার জন্য ওকালতি করছে যারা, তাদের কাছে বাংলার মানুষ প্রশাসন আশা করতে পারেন না। যারা কথায় কথা বলে ট্রিগার দাবিয়ে দাও, তারা কি সরকার চালাচ্ছেন? আমার প্রশ্ন এইটাই। এই কথা বলার জন্যই এই লোকটার বিরুদ্ধে একটা মামলা করা দরকার। এনকাউন্টার মানে কি? আপনি কাউন্টার করলে এনকাউন্টার, আপনি গুলি না চালালে আপনাকে কেউ গুলি চালাবে না, আর আপনি গুলি চালাবেন পুলিশ উল্টো দিকে পালাবে, এটাও তো হতে পারে না।
আর মাফিয়াদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার কথা বলেছেন, তাকে তো সবার সমর্থন দেওয়া উচিত দলমত নির্বিশেষে। এ নিয়ে আবার আলোচনার করার কি আছে? সরকারি জায়গা থেকে বেআইনিভাবে কাটা হচ্ছে গাছ। গাছ কাটায় মদত দেওয়ার অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে ভাঙচুর করা হয়। বিক্ষোভ দেখান এলাকার উত্তেজিত মানুষ। গোঘাটের কুমুরশা গ্রাম পঞ্চায়েতের কানপুর এলাকায় উত্তেজনা, মোতায়েন পুলিশ। কাটা গাছগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। কানপুর এলাকায় বেআইনিভাবে গাছ কাটার যে অভিযোগ তা পুলিশ খতিয়ে দেখছে। গাছ কাটার সময় প্রধান রবীন্দ্রনাথ দে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে এলাকার মানুষ দাবি করছেন। গাছ কাটার ব্যাপারে কিন্তু কিছুই জানে না বলে পাল্টা দাবি প্রধানের। প্রধান নিজে থেকে এত কিছু করিয়ে এখন নিরীহ যে দেশ কি করিয়েছে? গাছ কাটিয়েছে, নিজে থেকে গাছ কাটিয়েছে। নিজে থেকে গাছ কাটিয়ে এমনভাবে মানে ফাঁসানো হয়েছে যাতে এরা ফেঁসে যায়, ওরা বেঁচে যায়। ঠিক আছে, আমাদের একটা উদ্দেশ্য যে এই সময় এইরকম মানে ঘটনাটা ঘটেছে একটা সমাধান। প্রধান থাকাকালীন গাছটা কাটা হয়েছে, কিন্তু প্রধান কাটিয়ে এখন যেটি অন্যদের উপর দিয়ে ঘাড়ে যে দোষ চাপে যে চুরির কেসে ফেলে দিচ্ছে, নিরীহ ছেলেদিকে কেস দিচ্ছে, এটা কি ঠিক করছে? একটা সমস্যা আমাদের গ্রাম ভিত্তিক। ওই বুড়ি পুকুরের শ্মশানে কিছু গাছ ছিল, কে বা কারা কেটেছে এর মধ্যে আমরা কিছুই জানি না। আমি এমনি আমার বাচ্চারা শরীর খারাপ, আমি একদিন দুদিন পঞ্চায়েতেও সত্যিকারে যাইনি, তো আজকেও ডাক্তার দেখানোর কথা ছিল, হঠাৎ করে আমি এসে দেখছি ঘর বিশাল ভাঙচুর করে দিচ্ছে। কারা ভাঙচুর করলো? এবারে দেখুন, যারা হয়তো গাছ কাটার সঙ্গে যুক্ত তাদেরই কিছু লোকজন আছে, তারা সব ভাঙচুর করছে। কোচবিহারের হলদিবাড়িতে কাটমানির টাকা ফেরতের দাবি তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে ধর্ণা। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। আবাসের ঘর পাইয়ে দিতে বেশ কিছু টাকা চাওয়া হয়েছিল, সেই টাকাই এখন ফেরত চাইছেন স্থানীয়রা। বিস্তারিত জানাবেন প্রতিনিধি নীলেশ্বর, সঙ্গে রয়েছেন নীলেশ্বর। এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূলের পঞ্চায়েত সদস্য তিনি কি বলছেন, টাকা কি ফেরত দেবেন? দেখো, এই রাজ্যে পালা বদলের পর বিভিন্ন সময়ে আমরা কিন্তু এই খণ্ডচিত্র বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছিল, কিন্তু এবার আবার নতুন করে দেখা যাচ্ছে যে কুচবিহারে এবং মেখলিগঞ্জ বিধানসভা কুচবিহারে এখানে কিন্তু এই জিনিস দেখা গেল। এবং আজকে তারা রীতিমতন ওই বাড়িতে ধর্নায় বসেন, কিন্তু পঞ্চায়েত সদস্য তিনি সম্পূর্ণ বিষয়টি অস্বীকার করেছেন এবং তার যেটা দাবি যে তিনি কোনো টাকা পয়সা নেননি, সুতরাং টাকা পয়সা দেওয়ার ফেরতের কোনো প্রশ্ন আসে না। অপরদিকে যারা উপভোক্তারা রয়েছেন তারা কিন্তু টাকা ফেরতের দাবিতে অনড় রয়েছে। এলাকায় কিন্তু বিক্ষোভ জারি রয়েছে। ধন্যবাদ। এখানে প্রতিবেশী আমাদের কাছে পয়সা নিয়েছে তো ঘরের। কত টাকা নিয়েছিল? 5,000 টাকা দিয়েছে। কত নিয়েছিল? আমার কাছে 10,000। কতদিন আগে নিয়েছিল? ঘর পাওয়ার পর 8,000, তার আগে কতদিন হইলো টাকা নেওয়ার? ঘরের যখন মাস দিয়ে পঞ্চায়েতের কাছে আসি, ঘর পাইছে ওই টাকা ঘরের জন্য। কত নিয়েছিল? এই যে আমার কাছে নিচ্ছে 6,000 টাকা। এখন কিসের জন্য আসছে? ওই টাকার জন্য আসছে, দুর্নীতি করছে তার জন্য। আমাকে কেউ টাকা দেয়নি। যদি টাকা দিয়ে থাকতো তাহলে আজকে 4 মাস পরে ওরা কেন আসছে? আগে আসতে পারে নাই? ওরা এটা পরিকল্পিতভাবে আমাকে ফাঁসানোর জন্য আসছে। আমার এটুকু নেই বলার, আর কিছু বুঝতে পারবো না। টালিগঞ্জে বেআইনি নির্মাণ ঘিরে তুলকালাম। সাহেব বাগানে ওয়াকফ বোর্ডের সম্পত্তি দখল করে তৃণমূলে পার্টি অফিস তৈরি হয়েছিল। পার্টি অফিস দখল মুক্তি অ্যাকশন চালানো হয়। বুলডোজার নিয়ে তৃণমূলের অফিস ভাঙতে এলাকায় যায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। এই যে হলো সেই নোটিশ, যেই নোটিশে একেবারে লেখা রয়েছে যে একটা দোতলা একটা বিল্ডিং এবং সেই জায়গায় যে এটা কোনো রকম প্ল্যান নেই, যে অংশ সেটাই কিন্তু ভাঙার যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই। এখানে যে সমস্ত জিনিসপত্র সেগুলো একে একে বার করে নেওয়া হচ্ছে এবং নিচে একটি দোকানও রয়েছে এবং স্থানীয়রা কিন্তু বেশ কিছুক্ষণ পুলিশের সঙ্গে কথা বলেন এবং রীতিমতো ক্ষোভ বিক্ষোভ শুরু হয় এবং তারপর এখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী চলে আসে এবং পুলিশ, তুমি দেখতে পাচ্ছ স্থানীয় একেবারে যে জিনিসপত্র
কেন ঘর ভেঙে দেবে কেন? জানি না, এখন নতুন সরকার এসছে, অনেক কিছু করবে এখন। এত বছর ধরে কেউ আসেনি, এত বছর ধরে কোথায় ছিল? এতদিন ধরে কোথায় ছিল? কোথায়? না একটা কথা, একটা দেওয়ালের ছবি আঁকা মানে কি পার্টি অফিস? একটা দেওয়ালের ছবি আঁকা মানে কি পার্টি অফিস? হয়তো ইলেকশন চলছিল, ইলেকশনের মধ্যেই করা হয়েছে, এবার হয়েছে বলে কি আর পার্টি অফিস হয়ে গেছে? এটা তো এরা থাকতো এরা এখানে ভালো পরিবর্তন করছে। ওয়াকফ বোর্ডের সম্পত্তি জমিটা কে বলেছে? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কে বলে? হ্যাঁ এতদিন নোটিশ কোথায় ছিল? এই প্রশ্ন তারা বলছেন তারা যাবেন কোথায়, এবং তুমি দেখতে পাচ্ছ এবার পুলিশ এখানে রয়েছে, কেন্দ্রীয় বাহিনী তারা এখানে রয়েছেন, এবং একেবারে তোমাকে যে ভেতরের অংশ সেখানেও দেখাবো, কেন্দ্রীয় বাহিনী তারা এবং পুলিশ তারাও কিন্তু সেখানে দাঁড়িয়ে রয়েছেন, এবং নিচের যে অংশ সেই অংশটাও মূলত তারা সব মিলে নজর রাখছেন। পার্টি অফিস ছিল না, না কোনো পার্টি অফিস ছিল না। এই যে তৃণমূলের লোগো লাগানো, ওইটা এমনি লাগিয়েছিল ছবি, কিন্তু ঘর ওইটা ঘরই, কিন্তু ইয়ে নয়, লোক থাকতো। তো জিনিসপত্র তো নামানামি করছে, তো এখন তো ভেঙে দেবে বলছে। সেইটাই তো, এবার কোথায় যাবে বলুন? সব মানুষরা কোথায়, গরিব মানুষ তো বলুন। আমরা কজন থাকতো এই ঘরে? এখানে অনেকজন থাকতো, এরা তো থাকতো সবাই মিলে। কটা ফ্যামিলি এই ঘরে থাকতো? একটাই ফ্যামিলি থাকতো, একটাই তো ঘর আছে ওপরে। টিপু সুলতান ফ্যামিলির প্রপার্টি। আমাদের কবরস্থান কিভাবে মারলো আমাকে? এটা আমাদের কবরস্থান ছিল, আমাদের কবরস্থান বসত না, এটা হেরিটেজ। হ্যাঁ, ওইটা পার্টি অফিস ছিল। কাদের? তৃণমূল কংগ্রেসের। ওটা কি দখল করা হয়েছিল? হ্যাঁ, দখল করে বানিয়েছে অবৈধভাবে। এখন কি ওটা উপরটা ভেঙে দেবে? হ্যাঁ, ভেঙে দেবে। আপনাদের এলাকা দখল করা? হ্যাঁ হ্যাঁ। আপনাকে মারলো কেন? আমাদের সম্পত্তি, আমাদের সম্পত্তি পুরো দখল। আপনার নাম কি? কারা? কুমার সাত ছেলেরা। তৃণমূলের একটা অফিস যদি বেআইনি থাকে, ভাঙা, তার আইনের কি দিক সেটা তো আমি বলতে পারবো না, সেটা নিশ্চয়ই যারা ওখানে পার্টি অফিস চালান তারা বলতে পারবেন। আর দিকে দিকে যে তৃণমূলের পার্টি অফিসগুলো বিজেপি দখল করে বসে আছে, তার কি হবে? যেগুলো তৃণমূলের দীর্ঘদিনের পার্টি অফিস, আমার বেলেঘাটাতেই একাধিক রয়েছে, সেগুলো বিজেপি দখল করে গেরুয়া রং করে নিয়েছে, তার বিচারটা কে করবে? তাহলে কি শ্রমিক ভট্টাচার্যকে চিঠি লিখতে হবে? আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। সজলদা, আপনি কুণাল ঘোষের বক্তব্য শুনলেন। যদিও পুলিশকে পিছু হতে, কারণ আদালতে স্থগিতাদেশ রয়েছে, কিন্তু আজকে রীতিমতো স্থানীয়দের সঙ্গে বচসা হয় এই পার্টি অফিসকে ভাঙাকে কেন্দ্র করে। মানে যদি বিজেপির পক্ষ থেকে কেউ পার্টি অফিস দখল করে, সেটা যদি যেমন অন্যায়, ঠিক এতটাই অন্যায় ওয়াকফের জমিতে যারা ওয়াকফ নিয়ে এত কান্নাকাটি করে, তারা যখন সেখানে পার্টি অফিস তৈরি করে। আবারও বলছি, বিজেপি তো বহু পার্টি অফিস, আমি নিজে ব্যক্তিগতভাবে আমার বরানগর কেন্দ্রে কিছু পার্টি অফিস দখল হয়েছিল, আর যারা দখল করেছিল তারা বেশিরভাগ ক্ষেত্রেই, শতকরা 80% ক্ষেত্রেই তারা বিজেপির লোক ছিল না, তারা তৃণমূলেরই পুরনো লোকজন ছিল, যারা তৃণমূলে কলকে না পেয়ে করেছিল এই কাজ। আমি সেগুলো ব্যক্তিগতভাবে তাদের হাতে আবার পৌঁছে দিয়েছি। তামাম বরানগর জুড়ে খোঁজ নিতে পারেন, একটাও নিদর্শন দেখাতে পারবেন সিপিএম আর কংগ্রেস পার্টি অফিসগুলো রাতারাতি তৃণমূল কি করে হয়ে গিয়েছিল? কংগ্রেস আর সিপিএম এর পার্টি অফিসগুলো যারা দখল করেছিল, তারা আবার এত বড় বড় কথা বলে কি করে? আমি বলি যে কোনো দখলই অন্যায়। আর আমাদের কাছে অভিযোগ এলে যে আমাদের অন্য কারোর পার্টি অফিস আমরা দখল করেছি, জানান, আমরা নিশ্চয়ই ব্যবস্থা নেব। ধন্যবাদ। বাংলায় এসে শুভেন্দু অধিকারী সরকারের প্রশংসায় রাজনাথ সিং। রাজ্যের সরকার বদলের পর বাংলায় সবকিছু শুভ হচ্ছে, কি বলেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং? শুনুন। और साथियों, आज का दिन इसलिए भी यह विशेष है क्योंकि जहां कभी उद्योगों के लगातार वेस्ट बंगाल में बंद होने की खबरें आती थी, वहां आज नए उद्योगों के विस्तार की खबरें बराबर आ रही हैं। यही बदलाव बंगाल और बदलते हुए भारत की तस्वीर है। और वेस्ट बंगाल के वेरी डायनामिक चीफ मिनिस्टर, डूअर चीफ मिनिस्टर शुभेंदु अधिकारी जी के आने के बाद बंगाल में सब शुभ शुभ ही हो रहा है। और इसके लिए भी शुभेंदु अधिकारी जी, मैं आपको अपनी तरफ से हार्दिक बधाई देता हूं। 106 डेज में के भीतर
अपने कहे के अनुसार शुभेंदु जी की सरकार ने बॉर्डर सिक्योरिटी के लिए वो काम तो 45 डेज में ही कर दिया था। बॉर्डर सिक्योरिटी के लिए 1100 एकड़ भूमि इन्होंने उपलब्ध कराई। ये कोई छोटी बात नहीं है। इसके लिए यहाँ की डबल इंजन की सरकार और यहाँ के मुख्यमंत्री श्री शुभेंदु अधिकारी जी को मैं अपनी तरफ से हार्दिक बधाई देता हूँ। আমি জানি না উনি কতটা এই ব্যাপারটা গভীরভাবে ভেবেছেন। আমাদের রাজ্যে যখন আমরা সরকারে ছিলাম তখন কিন্তু ক্ষুদ্র শিল্পে কেন্দ্রীয় সরকারের হিসাব অনুযায়ী আমরা একদিকে ছিলাম, মাঝারি শিল্পও হয়েছিল। এবার বড় শিল্পের কথা উনি বলছেন, এখনো পর্যন্ত কিন্তু শুধু শিলান্যাস দু একটা আমি দেখতে পেয়েছি, আর বাকি কিছু দেখতে পাইনি। আসলে উনি যেটা বলতে চাইছেন সেটা বাস্তবে কতটা রূপ নেবে সেটা ভবিষ্যতই বলবে, টাইম উইল স্পিক। এইভাবে বলে দিয়ে আমরা করছি বললে তো হয় না। 100 দিনের মধ্যে যা যা ঘটনা ঘটেছে সেটা কিন্তু খুবই কাঙ্ক্ষিত ছিল না, খুবই খারাপ হয়েছে বলে আমি মনে করি। সীমান্ত সুরক্ষায় ফের বিগত সরকারকে তুলোধরা মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী থাকার সময় বারবার জমি চেয়েও পাননি রাজনাথ সিং। শুনবো তার বক্তব্য। जब गृह मंत्री था हमारी राजनाथ सिंह जी ने, तब पहले चिट्ठी उन्होंने लिखा पश्चिम बंगाल सरकार को, क्या आप बॉर्डर का जमीन तो दे दीजिए बीएसएफ को। वो साल था 2016। पहले चिट्ठी उन्होंने भेजा, तब गृह मंत्री था महोदय, तब गृह मंत्री था, लेकिन अब तक जमीन नहीं दिया। आप सरकार आने का बाद हम लोग 90% जमीन ऑलरेडी हैंडेड ओवर टू बीएसएफ टू प्रोटेक्ट आवर बॉर्डर। আমি গত 15 বছরে একাধিক উদাহরণ দিতে পারি যে পশ্চিমবঙ্গে প্রতিরক্ষা দপ্তর তারা যা যা কাজ করার স্বাভাবিকভাবে কাজ করেছেন, অনেক কাজ করেছেন। তাদের স্থলবাহিনী, বায়ুসেনা, নৌসেনা সবাই সব রকমভাবে কাজ করতে পেরেছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে থাকার জন্য সেনাবাহিনী কাজ করতে পারেনি, এই কথাটা প্রথম আজকে শোনা গেল। মানে একটা মানে গল্পের তো একটা লিমিট থাকে। প্রথম কথা, প্রতিরক্ষা দপ্তরটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই, রাজ্য সরকারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ওটা সরাসরি দেখে কেন্দ্রীয় সরকার, প্রতিরক্ষা দপ্তর, এবং স্বাভাবিকভাবে কাজ হয়েছে। কখনো তো কোনো জিওসিএনসি বলুন বা যারাই এখানে দায়িত্বে আছেন বা প্রতিরক্ষা দপ্তর কখনো বলেছেন তাদের এই অসুবিধাটা হচ্ছে, রাজ্য সরকার নজর দেয়নি? কোনোদিন শুনেছেন? অবান্তর কথাবার্তা বলে কোনো লাভ আছে?